বিসমিল্লাহির রহমানির রহিম। ঢাকা কলেজ রাষ্ট্রবিজ্ঞান সম্মান দ্বিতীয় বর্ষের ছাত্ররা রাজনীতি অধ্যয়নের গুণগত পদ্ধতির কোর্সের চতুর্থ অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি ফারজানা সুলতানা, সহযোগী অধ্যাপক। প্রিয় ছাত্ররা, তুলনামূলক রাজনীতির ক্ষেত্রে কাঠামো কার্যগত পদ্ধতি অত্যন্ত সার্থকভাবে ব্যবহৃত হচ্ছে। আমরা আজকে সেই কাঠামো কার্যগত পদ্ধতি নিয়েই আলোচনা করব। রাষ্ট্রবিজ্ঞানীরা রাজনৈতিক ক্রিয়াকলাপ ব্যাখ্যা করার ক্ষেত্রে সুষ্ঠু বিশ্লেষণ পদ্ধতির খোঁজে সমাজবিজ্ঞান ও নৃতত্ত্বের প্রতি আকৃষ্ট হয়ে নানাবিধ মণিমুক্ত সংগ্রহ করেছে এবং রাষ্ট্রবিজ্ঞানের ভাণ্ডারকে সমৃদ্ধ করেছে। কাঠামোগত কার্যগত পদ্ধতি এরকমই এক প্রচেষ্টার ফল। সনাতন পদ্ধতি এক বিকল্প হিসেবে গ্যাব্রিয়েল এলমন্ড এটিকে বেছে নিয়েছিলেন এবং পরবর্তীতে পাওয়েলের সাথে মিলে এলমন্ড ও পাওয়েল এই তত্ত্বকে আরও সমৃদ্ধতর করে। প্রিয় ছাত্ররা, সমাজ ব্যবস্থার যে গতি প্রকৃতি, সেখানে কর্ম ব্যবস্থারই একটি উপব্যবস্থা হচ্ছে সমাজ ব্যবস্থা। সমাজ ব্যবস্থার মূল নিহিত রয়েছে কর্মের মধ্যে এবং এই পারস্পরিক ক্রিয়াকর্মের যে নানা প্যাটার্ন, তার ভিত্তিতেই গড়ে ওঠে সমাজ। আর এই সমাজ ব্যবস্থার এক শক্তিশালী উপব্যবস্থা রাজনৈতিক ব্যবস্থাকে বিশ্লেষণ করতে কাঠামো কার্যগত পদ্ধতি ব্যবহার করা হয়। আমরা তাহলে কাঠামো এবং কার্য জিনিসটা এগুলিকে ব্যাখ্যা করি। কাঠামো হচ্ছে, প্রিয় ছাত্ররা, ব্যক্তিবৃন্দের কর্ম ও আচরণের নিয়মিত ও সমরূপ এক প্যাটার্ন, যা সকলের নিকট সুস্পষ্ট। আর বহুদিন ধরে সেই কাঠামো কার্যকর থাকলে যে অবস্থা বা অবস্থার ফল সৃষ্টি হয়, সেটি হচ্ছে কার্যকলাপ। উদাহরণস্বরূপ, আমরা আদালতকে বলতে পারি একটি কাঠামো, আর বিচার কার্যকে বলতে পারি কার্য। এই যে কাঠামো এবং কার্য, এর দ্বারাই রাজনৈতিক ব্যবস্থা পরিচালিত হয়, এটি এলমন্ডের ধারণা। গতানুগতিক বিশ্লেষণ পদ্ধতির সীমাবদ্ধতায় হতাশ হয়ে প্রথমে তিনি ডেভিড ইস্টনের ব্যবস্থা তত্ত্ব, যেটি আমরা গত ক্লাসে আলোচনা করেছি, সেইটি ধরেই অগ্রসর হন। কিন্তু সেই পথে অগ্রসর হতে গিয়ে নিজের মতো করে তিনি বিভিন্ন জিনিসকে ব্যাখ্যা করে এবং আরও এগিয়ে যান। যেমন রাষ্ট্রের বদলে তিনি চালু করেছিলেন রাজনৈতিক ব্যবস্থা, ক্ষমতার বদলে কার্যকলাপ, প্রতিষ্ঠানের বদলে কাঠামো, অফিসের পরিবর্তে ভূমিকা, জনমতের পরিবর্তে রাজনৈতিক কৃষ্টি, আর নাগরিক প্রশিক্ষণের পরিবর্তে রাজনৈতিক সামাজিকীকরণ। এগুলি কি শুধুই টার্ম বদল? বিষয়টি আসলে তা নয়। এর সাথে সাথে কর্মের নানাবিধ প্যাটার্নের যে ব্যাখ্যা বিশ্লেষণ তিনি দিয়েছেন, তার মাধ্যমে তিনি কাঠামো কার্যগত তত্ত্বকে এক অনন্য উচ্চতায় তুলে নিয়ে গেছেন। এ প্রসঙ্গে বলতে গিয়ে তোমাদের আবার মনে করিয়ে দিচ্ছি, গত ক্লাসে তোমাদের রাজনৈতিক ব্যবস্থার সংজ্ঞায় এলমন্ড কি বলেছিলাম, মনে আছে তো? রাজনৈতিক ব্যবস্থা বলতে সব স্বাধীন সমাজে দৃষ্ট সেই পারস্পরিক ক্রিয়াশীল ব্যবস্থাকে বোঝায়, যা কম বেশি বৈধ দৈহিক শক্তি প্রয়োগ করে অথবা প্রয়োগ করার ভয় দেখিয়ে আভ্যন্তরীণ ও অন্যান্য সমাজের পরিপ্রেক্ষিতে সংহতি সাধন ও অভিযোজনের কাজ করে। আর সংক্ষেপে বলতে গেলে তিনি বলেন, রাজনৈতিক ব্যবস্থা বৈধ, শৃঙ্খলা রক্ষাকারী ও রূপান্তর সাধনকারী ব্যবস্থা। এলমন্ড
বলেন যে এই যে বিভিন্ন রাজনৈতিক ব্যবস্থা তার কিছু সাধারণ বৈশিষ্ট্য আছে যার ভিত্তিতে বিভিন্ন রাজনৈতিক ব্যবস্থাকে আমরা আলাদাভাবে চিনতে পারি। তার প্রথম উপাদান হচ্ছে রাজনৈতিক কাঠামো। যে কোনো ধরনের রাজনৈতিক ব্যবস্থা হোক প্রিয় ছাত্ররা, সেখানে কোনো না কোনো রকম কাঠামো থাকবেই। বিশেষত্বশীলতা, রূপ ও পরিমাণের উপর ভিত্তি করে এসব কাঠামো ভিন্নতর হতে পারে, সহজ বা অপেক্ষাকৃত জটিল, কিন্তু কাঠামো থাকবেই। এবং কাঠামো যদি সুনির্দিষ্ট আর বিশেষ ভূমিকা পালনের উপযোগী হয়ে ওঠে, সে ব্যবস্থা, সেই রাজনৈতিক ব্যবস্থা তত বেশি দক্ষতার সাথে কাজ করবে এবং সেই ব্যবস্থা তত বেশি উন্নত। যেমন গণতান্ত্রিক সরকার ব্যবস্থা অপেক্ষাকৃত জটিল সরকার ব্যবস্থা। আর রাজনৈতিক কার্যকে যদি আমরা আলাদাভাবে চিনতে যাই, তাহলে প্রত্যেকটি রাজনৈতিক ব্যবস্থাই আসলে কিছু কাজ সম্পাদন করে, কিন্তু সেই কাজ সম্পাদনের কাঠামো অথবা কাজ করার যে প্রক্রিয়া, সেই পদ্ধতিতে পার্থক্য থাকতে পারে, পার্থক্য থাকেও, এবং এর উপরে ভিত্তি করে বিভিন্ন রাজনৈতিক সমাজের তুলনামূলক আলোচনা করা যায়। যেমন বিচার কার্য সব রাজনৈতিক ব্যবস্থাতেই হয়ে থাকে, কিন্তু কোথাও কোথাও, যেমন আমাদের দেশেই সর্বনিম্ন পর্যায়ে গ্রাম আদালত রয়েছে, যেখানে খুব বিশেষত্বশীলতার অধিকারী আসলে নয়। আবার যদি আমরা ইউএসের রাজনৈতিক ব্যবস্থায় যে বিচার ব্যবস্থা, সেখানে দেখি যে তাদের শুধু বিচার কার্য নয়, বরং পুরো শাসন ব্যবস্থাকে পর্যবেক্ষণীয় কার্যকলাপের মাধ্যমে বিচার করে তারা তাদের সক্রিয়তা নির্মাণ করতে পারে, প্রমাণ করতে পারে। এছাড়া তিনি আরও যেটি বলেছিলেন সেটি হচ্ছে কাঠামোর বহুবিধ কার্য সম্পন্ন করে। যেমন আমাদের জাতীয় সংসদের কথাই যদি বলি, একই সাথে এটি আইন প্রণয়নে ভূমিকা পালন করে, আবার আইন পরিষদের সদস্যরাই সরকার ব্যবস্থায় অংশগ্রহণ করে নির্বাহী বিভাগের কর্মকাণ্ড পরিচালনা করে। তো যে সরকার ব্যবস্থায় কাঠামো যত বেশি বিশেষত্বশীলতা অর্জন করে, সেই ব্যবস্থার উপরে ভিত্তি করে তুলনামূলক আলোচনা করা যায় কোন রাজনৈতিক ব্যবস্থা কতটা উন্নত। আর সেই সাথে তিনি আরও যেটি বলেছিলেন, সংস্কৃতির ভিত্তিতে বিভিন্ন রাজনৈতিক ব্যবস্থার তুলনামূলক আলোচনা করা যায়। যদিও বেশিরভাগ সংস্কৃতিতেই, গত ক্লাসে তোমাদের বলেছিলাম যে বেশিরভাগ সংস্কৃতি মিশ্র প্রকৃতির, কিন্তু এখানে মাত্রা ভেদ থাকতে পারে যে কোন সরকার ব্যবস্থায় আধুনিকতার উপাদান কতটুকু মিশ্রিত, তার প্রকৃতির উপরে ভিত্তি করে বিভিন্ন রাজনৈতিক ব্যবস্থার তুলনামূলক আলোচনা আমরা করতে পারি। গ্যাব্রিয়েল এলমন্ড, প্রিয় ছাত্ররা, প্রথমে তার দ্য পলিটিক্স অব দ্য ডেভেলপিং এরিয়াস বইটির মধ্যে ইস্টনের সিস্টেম তত্ত্ব আলোচনা 3 বছর পরে তিনি কাঠামো কার্যগত তত্ত্বের অবতারণা করেন, আর পরবর্তীতে পাওয়েলের সাথে মিলে কম্পারেটিভ পলিটিক্স এ ডেভেলপমেন্টাল অ্যাপ্রোচ, যেটি 1966 সালে রচনা করেন, তার মধ্যে দিয়ে আরও ভিন্ন মাত্রিক, আরও উৎকর্ষতার দিকে এই তত্ত্বকে নিয়ে যান। এলমন্ড প্রথমে ইস্টনের যে ব্যাখ্যা, সেই অনুযায়ী রাজনৈতিক ব্যবস্থার অভ্যন্তরে যে বিভিন্ন একক, তার আন্তঃসম্পর্কের উপর গুরুত্ব দিয়েছিলেন। পরবর্তীতে অবশ্য তিনি প্রতিষ্ঠান, সংগঠন ইত্যাদির উপরে গুরুত্ব আরোপেরও বেশি ভূমিকা এবং কাঠামোর উপরে গুরুত্ব আরোপ করেছিলেন। যদিও এই ভূমিকাকে তিনি মনে করেন যে এটি হচ্ছে রাজনৈতিক ব্যবস্থায় প্রতিক্রিয়া সৃষ্টিকারী একক হিসেবে কাজ করে, আর কাঠামো হচ্ছে প্রক্রিয়ার পদ্ধতি হিসেবে তার বাহ্যিক প্রকাশ ঘটায়।
তিনি আরও বলেন কাঠামো সম্পর্কে যে পরস্পরের সাথে সম্পর্কযুক্ত নির্দিষ্ট ভূমিকা সমূহের সমন্বয়ই হলো কাঠামো, এবং তিনি এই বিভিন্ন কাঠামোর কার্য পদ্ধতির দ্বারাই রাজনৈতিক ব্যবস্থাকে মূল্যায়ন করার যে বিষয়টি সেটি আমাদের সামনে নিয়ে এসেছিলেন। তো এই যে আলোচনা, অনেক সময় তোমাদের যখন প্রশ্ন আসে তখন অ্যালমন্ডের কাঠামো কার্যগত পদ্ধতির কথা বলা হয়, আবার অ্যালমন্ডের ইনপুট আউটপুট পদ্ধতির আলোচনাও বলা হয়। অর্থাৎ মূলত তিনি রাজনৈতিক ব্যবস্থায় ইনপুট এবং আউটপুট এই দুইটি বিষয়কে ইলাবরেটলি ব্যাখ্যা করে তার মধ্যে দিয়ে রাজনৈতিক ব্যবস্থাকে তিনি তুলনামূলক আলোচনার পরিসরে নিয়ে আসেন। আমরা আজকে মূলত ইনপুট নিয়ে আলোচনা করব। ইনপুট কি? ইনপুট বলতে আমরা গত ক্লাসেই তোমাদের পরিচয় করিয়ে দিয়েছিলাম সিস্টেম তত্ত্ব আলোচনা করতে গিয়ে, যে ইনপুট হচ্ছে রাজনৈতিক ব্যবস্থায় উত্থিত বিভিন্ন দাবি ও সমর্থন। গত ক্লাসে আমরা বলেছিলাম যে একটি সমাজ থেকে রাজনৈতিক ব্যবস্থার কাছে বহুমুখী দাবি উত্থিত হয়, এবং রাজনৈতিক ব্যবস্থার বিশেষত্বশীলতা দক্ষতা হচ্ছে কত বেশি সংখ্যক দাবি দেওয়া সে পূরণ করতে পারে এবং কিভাবে রাজনৈতিক ব্যবস্থাকে স্থিতিশীল হিসেবে টিকিয়ে রাখতে পারে। আজকে আমরা এর আরেকটু ইলাবোরেশনে যাব। যেমন ইনপুটকে মানে কি ধরনের দাবি হতে পারে, কি কি ধরনের, আমরা তার সাথে একটু পরিচিত হই। ইনপুটকে যদি আমরা ব্যাখ্যা করতে যাই অ্যালমন্ড যেভাবে করেছেন, দ্রব্য সামগ্রীর বন্টন ও সেবা, অর্থাৎ কাজের সময়সীমা নির্দিষ্ট করার দাবি, অধিকতর মজুরির দাবি, শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, বিনোদনমূলক ব্যবস্থা, যাতায়াত ব্যবস্থা ইত্যাদি দাবিগুলোকে তিনি এই দ্রব্য সামগ্রী বন্টন ও সেবা খাতের অন্তর্ভুক্ত ইনপুট হিসেবে আলোচনা করেছেন। রাজনীতিতে অংশগ্রহণের দাবি, চাকরি, ভোটের, দরখাস্ত প্রদানের, দল, রাজনৈতিক দল, গোষ্ঠী গঠনের যে দাবিসমূহ সেইটিকে তিনি এখানে দেখিয়েছেন। চলমান নিয়ন্ত্রণ, এই জাতীয় ইনপুটের মধ্যে রয়েছে জননিরাপত্তা নিশ্চিত করা, বাজার নিয়ন্ত্রণ, বিবাহ, স্বাস্থ্য, পয় প্রণালী সংক্রান্ত বিধি জারি, আর যোগাযোগ ও তথ্য সংক্রান্ত দাবি বা ইনপুট এর অন্তর্ভুক্ত করেছেন যোগাযোগ নীতি ঘোষণা, নিয়মকানুন সম্পর্কে প্রত্যক্ষণ, জরুরি অবস্থা বা রাষ্ট্রীয় অনুষ্ঠানে রাজনৈতিক ব্যবস্থার প্রদর্শন ইত্যাদি। এই যে সমস্ত দাবি দেওয়া, অসংখ্য দাবি দেওয়া, তোমরা জানো যে রাজনৈতিক ব্যবস্থা সব দাবি পূরণ করতে পারে না, যেটি আমরা গত ক্লাসে বলছিলাম যে কিছু ফিডব্যাক প্রক্রিয়ার মাধ্যমে তাৎক্ষণিকভাবে বাতিল হয়ে যায়, পরবর্তীতে আবার হয়তো ইনপুটের সাথে যুক্ত হয়। তো এই যে বিষয়টি, মানে এই সব অসংখ্য দাবি দেওয়া এগুলি পূরণ করে রাজনৈতিক ব্যবস্থা যে সমস্ত সমস্যা তারা ফেস করে, সেই ক্ষেত্রে জনগণের সমর্থন তাদেরকে অনেক ক্ষেত্রেই রাজনৈতিক ব্যবস্থা স্থিতিশীল রাখতে সহায়তা করে। তো কিভাবে এই সমর্থনগুলোর নেচার কীরকম, সেক্ষেত্রে তিনি যে সমর্থনগুলির কথা বলেন, জনগণের কাছ থেকে রাষ্ট্র যা পায়, যেমন ট্যাক্স প্রদান, সরকারি যোগাযোগ ব্যবস্থার প্রতি জনগণের সমর্থন, রাজনৈতিক কর্তৃপক্ষ, প্রতীক, উৎসবের প্রতি জনগণের শ্রদ্ধা প্রদর্শন, অর্থাৎ জনগণ যদি এই রাজনৈতিক ব্যবস্থার সাথে ইনডিউস হয়, একাত্ম অনুভব করে, সমর্থন দেয়, তখন রাজনৈতিক ব্যবস্থার পক্ষে সম্ভব হয় আরও বেশি মাত্রায় উন্নয়ন করা এবং জনগণকে তৃপ্ত করার যে ব্যাপারটি। তো আমরা এ পর্যায়ে আর আউটপুট সম্পর্কে সংক্ষেপে তোমাদের জানিয়ে রাখি, আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা আলোচনা করব।
আউটপুট হচ্ছে কর্তৃপক্ষের সিদ্ধান্ত ও কর্ম, অর্থাৎ জনগণের দাবি দাওয়া মেটানোর জন্য যে সমস্ত সিদ্ধান্ত তারা গ্রহণ করেন এবং সেগুলিকে বাস্তবায়ন করার যে প্রক্রিয়া সেটি। এবারে এসে আমরা পরের স্লাইড দেখি। অ্যালমন্ডের মত অনুসারে উনি যেভাবে রাজনৈতিক ব্যবস্থাকে ব্যাখ্যা করেছিলেন, রাজনৈতিক ব্যবস্থার দুইটি মূল অংশ, একটি ইনপুট এবং আউটপুট। এই ইনপুটের মধ্যে রয়েছে চারটি ভাগ, আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। একটি রাজনৈতিক সামাজিকীকরণ ও লোক নিয়োগ, দ্বিতীয় স্বার্থ জ্ঞাপন, তৃতীয় স্বার্থ একত্রীকরণ এবং রাজনৈতিক যোগাযোগ। প্রথমে আলোচনা করছি রাজনৈতিক সামাজিকীকরণ ও লোক নিয়োগ সম্পর্কে। যে কোনো রাজনৈতিক ব্যবস্থা এবং সংস্কৃতি তার কাঠামোকে টিকিয়ে রাখার জন্য, স্থিতিশীল করার জন্য নানা রকম প্রয়াস গ্রহণ করে এবং এই প্রয়াসের সূচনা রাজনৈতিক দীক্ষাদানের মাধ্যমে। সমগ্র জীবনব্যাপী নাগরিকদের এই রাজনৈতিক সামাজিকীকরণ প্রক্রিয়া চলে। রাজনৈতিক সামাজিকীকরণে কি হয়? রাজনৈতিক ব্যবস্থা ও কৃষ্টি সম্পর্কে জনগণকে সচেতন করে তোলার এক প্রয়াসই হচ্ছে দীক্ষাদান। এবং এই দীক্ষাদানের ফলে কি হয়? জনগণ এই রাজনৈতিক ব্যবস্থায় তাদের যে ভূমিকা তা পালনের জন্য মনোভাব গড়ে তুলতে পারে। এই মনোভাব জ্ঞান সংক্রান্ত, অনুভূতি সংক্রান্ত ও মূল্যায়ন সংক্রান্ত হয়ে থাকে এবং মানুষ, আমরা ছোটবেলা থেকেই নানামুখী রাজনীতি সম্পর্কে বিভিন্ন বিষয় আমাদের পরিবার বা বিদ্যালয় বিভিন্ন জায়গা থেকে কখনো প্রত্যক্ষভাবে কখনো প্রচ্ছন্নভাবে রাজনৈতিক বিভিন্ন প্রতিষ্ঠান বা রাজনৈতিক বিভিন্ন প্রতীক এগুলি সম্পর্কে, যেমন আমরা বিদ্যালয়ে জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন করি, পরবর্তীতে প্রেক্ষাগৃহে গেলেও আমরা এটিকে দেখি। তো এইভাবে রাজনৈতিক ব্যবস্থার প্রতি আনুগত্য সৃষ্টির জন্যে, সমর্থন সৃষ্টির জন্যে যে ব্যাপারগুলি, সেইগুলি সম্পর্কে অনুভূতি, সেইগুলি সম্পর্কে জ্ঞান এবং সেইগুলিকে মূল্যায়ন করার শিক্ষা রাজনৈতিক সামাজিকীকরণের মাধ্যমে হয়ে থাকে। এবং এই যে বিষয়টি, সেটি বিভিন্ন সমাজে বিভিন্ন মাধ্যমে এই রাজনৈতিক সামাজিকীকরণ ঘটে থাকে। মূলত রাজনৈতিক সামাজিকীকরণের পর বিস্তারিত ক্লাস কিন্তু পল্লবী ম্যাডাম তোমাদের নিয়েছেন। তারপরেও আমি সংক্ষেপে একটু বলছি যে বিভিন্ন মাধ্যমের কথা তখন তোমরা জেনেছিলে, যে পরিবার, বিদ্যালয় বা গণসংযোগ মাধ্যম, বিভিন্ন গোষ্ঠী প্রতিষ্ঠান, এই সমস্ত বিভিন্ন মাধ্যমে আমরা রাজনীতিকে চিনতে, বুঝতে ও মূল্যায়ন করতে শুরু করি। উন্নয়নশীল বিশ্বে সাধারণত পরিবার, আত্মীয় স্বজন, প্রতিবেশী, বিদ্যালয় আর সরকারি প্রতিষ্ঠানের মধ্যে দিয়ে এই রাজনৈতিক সামাজিকীকরণ ঘটে থাকে। সেখানে উন্নত সমাজে বিভিন্ন প্রাতিষ্ঠানিক গ্রুপ, বিদ্যালয়, গণসংযোগ মাধ্যম, দল, স্বার্থগোষ্ঠী প্রত্যক্ষভাবে তারা রাজনৈতিক সামাজিকীকরণে ভূমিকা রাখে এবং উন্নত সমাজের রাজনৈতিক যে ব্যবস্থা, সেটির ইনপুট আউটপুট সম্পর্কে ধারণা প্রকাশ্যভাবে, সুস্পষ্টভাবে জনমনে সঞ্চারিত করা হয়, যেটি অনেক সময় উন্নয়নশীল বিশ্বে আমরা প্রচ্ছন্নভাবে পেয়ে থাকি। এবং পরবর্তীতে এর সাথে যে বিষয়টুকু রয়েছে সেটি লোক নিয়োগ। আসলে রাজনৈতিক ব্যবস্থায় তোমাদের আগেই বলছিলাম যে অ্যালমন্ড ভূমিকার উপরে খুব গুরুত্ব দিয়েছেন। তো একটি রাজনৈতিক ব্যবস্থাকে পরিচালনা করার জন্যে বিভিন্ন মুখী ভূমিকা পালন করার জন্যে লোকেদের নিয়োগ বা এই ভূমিকা পালনের জন্যে যে লোকেদের নিয়োগদান করা হয়,
সেই নিয়োগদানের যে পদ্ধতি তার উপরে ভিত্তি করেও বিভিন্ন রাজনৈতিক সমাজে বা রাজনৈতিক ব্যবস্থাকে আমরা আলাদা আলাদাভাবে চিনতে পারি। অ্যালমন্ড আর পাওয়েল বলেছিলেন এভাবে, যে কোনো রাজনৈতিক ব্যবস্থায় কাঠামোর কার্য সম্পাদনের জন্যে ও ভূমিকাগুলো পরিচালনার জন্যে লোক নিয়োগ আবশ্যক। উন্নত সমাজে সাধারণত অর্জন নীতির ভিত্তিতে লোক নিয়োগ করা হয়, অর্থাৎ শিক্ষা, প্রশিক্ষণ, অন্যান্য গুণাবলী এইসব নিয়োগের ক্ষেত্রে প্রভাবক হিসেবে কাজ করে। উন্নয়নশীল বিশ্বে সেখানে আরোপণ প্রক্রিয়া অনেক ক্ষেত্রে এই নিয়োগ হয়ে থাকে, যেখানে পদমর্যাদা, বংশ, অর্থনৈতিক অবস্থান, ধর্মীয় বিশ্বাস এগুলির ভিত্তিতে হয়ে থাকে। তবে সব সমাজেই আসলে লোক নিয়োগের ক্ষেত্রে এই অর্জন আর আরোপণ দুই পদ্ধতিকেই মাত্রা ভেদে ব্যবহার করা হয়ে থাকে। এরপরে এসো আমরা আলোচনা করি স্বার্থ জ্ঞাপন সম্পর্কে। মূলত আমরা বোধহয় এই আগের ক্লাস এবং এই ক্লাসের পরিসরে জেনে গেছি যে যে কোনো রাজনৈতিক ব্যবস্থায় রাজনৈতিক কাজ সম্পন্ন করার জন্যে রাজনৈতিক ব্যবস্থায় উত্থিত যে বিভিন্ন দাবি তা জ্ঞাপনের কিছু পদ্ধতি রয়েছে, কোনো না কোনো পদ্ধতি রয়েছে। অ্যালমন্ড এবং পাওয়েল বলেন, যে প্রক্রিয়ার মাধ্যমে ব্যক্তিবর্গ ও গ্রুপগুলো রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণকারীদের উপরে তাদের দাবিগুলি তুলে ধরে সেইটি হচ্ছে স্বার্থ উত্থাপন প্রক্রিয়া। এবং যে কোনো রাজনৈতিক ব্যবস্থায় স্বার্থ জ্ঞাপনের জন্যে বা উত্থাপনের জন্যে চার ধরনের কাঠামো বিদ্যমান, আমরা যেটি পরের স্লাইডে দেখতে পাই। সমিতিবদ্ধ স্বার্থগোষ্ঠী, অসমিতিবদ্ধ স্বার্থগোষ্ঠী, প্রাতিষ্ঠানিক স্বার্থগোষ্ঠী এবং তাৎক্ষণিক স্বার্থগোষ্ঠী। আমি বিস্তারিত ব্যাখ্যা এজন্য করব না যে যখন তোমাদের গোষ্ঠীতত্ত্ব পড়িয়েছি অনলাইন ক্লাসেই, সেখানে আমরা এটি নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। আমি শুধু তোমাদেরকে এই ক্ষেত্রে মানে যদি রাজনৈতিক ব্যবস্থার শ্রেণী ভাগ করতে হয়, উন্নত রাজনৈতিক সমাজকে চিনতে হয়, সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে উন্নত রাজনৈতিক সমাজে এই সমিতিবদ্ধ স্বার্থগোষ্ঠী ও এই স্বার্থ উত্থাপনের দাবি উত্থাপনের কাজগুলি মূলত করে থাকে। আর উন্নয়নশীল বিশ্বে এই দুই রকম স্বার্থ গোষ্ঠীর যে সংগঠন সেটি তৈরির অপেক্ষাকৃত প্রতিকূল অবস্থা এবং রাজনৈতিক কর্মকাণ্ড সেখানে অনেকটা নমনীয় এবং অনিয়মিত, যার জন্যে সেখানে জনগণের দাবি দেওয়া রাজনৈতিক ব্যবস্থায় উত্থাপনের কাজ সাধারণত করে থাকে এই তাৎক্ষণিক স্বার্থগোষ্ঠী এবং অসমিতিবদ্ধ স্বার্থগোষ্ঠী। অর্থাৎ উন্নত রাজনৈতিক সমাজে সমিতিবদ্ধ স্বার্থগোষ্ঠী, বিভিন্ন বণিক শ্রেণী এবং প্রাতিষ্ঠানিক স্বার্থগোষ্ঠী যে ভূমিকাটি মূলত দাবি দেওয়াগুলিকে সামনে নিয়ে আসে জনগণের, সেখানে উন্নয়নশীল সমাজে অসমিতিবদ্ধ স্বার্থগোষ্ঠী অনিয়মিতভাবে বা ব্যক্তিগত প্রভাবে এবং তাৎক্ষণিক স্বার্থগোষ্ঠী অনেক সময় বড় ভূমিকা পালন করে, যেটি আমরা আমাদের দেশে 69-এর গণ অভ্যুত্থানে অথবা 90-এর গণ অভ্যুত্থানে দেখেছি, যেখানে দাবি দেওয়াগুলো প্রচণ্ডভাবে রাজনৈতিক ব্যবস্থার উপরে চাপ সৃষ্টি করে। তো এই ক্ষেত্রে এই যে দাবি দেওয়া উত্থাপনের যে বাহনগুলি বা মাধ্যমগুলি সব রাজনৈতিক সমাজেই কম বেশি এরা কেউ না কেউ ভূমিকা পালন করে। সেক্ষেত্রে উন্নয়নশীল যে বিশ্ব সেখানে আমরা দেখতে পাই যে অসমিতিবদ্ধ আর তাৎক্ষণিক স্বার্থগোষ্ঠী এই জাতীয় কর্মকাণ্ডগুলো বেশি করে। আমরা পুনরায় আগের স্লাইডে ফেরত আসি। এবারে আমরা আলোচনা করব স্বার্থ একত্রীকরণের যে পয়েন্টটি রয়েছে, অর্থাৎ
নানামুখী দাবি দেওয়া পরিবেশ থেকে উত্থিত হওয়ার পর সেইগুলিকে সংগ্রথিত করে প্রায়োরিটি সিলেকশন করে পাবলিক পলিসি বা জননীতি নির্ধারণের জন্য সেগুলিকে গুছিয়ে নিয়ে আসার যে কাজটি, সেইটি এলমন্ড আর পাওয়েল বলেছিলেন দাবিসমূহকে সাধারণ নীতির বিকল্পে রূপান্তরিত করার যে কার্য, সেটি স্বার্থ সংগঠনের বা স্বার্থ একত্রীকরণের কার্য, এবং এর ভিত্তিতেও বিভিন্ন রাজনৈতিক ব্যবস্থাকে আলাদা করা যায়। স্বার্থ একত্রীকরণের যে কাজ, সেটি মূলত কোনো বিশেষ ধরনের সরকারি নীতি প্রণয়নের মাধ্যমে কিংবা কোনো বিশেষ নীতিতে বিশ্বাসী ব্যক্তিবর্গকে নিয়োগের মাধ্যমে হতে পারে, যেমন আমলা ব্যবস্থা, রাজনৈতিক দল, আইন পরিষদ। তো উন্নয়নশীল দেশে সাধারণত এই কাজগুলি, স্বার্থ সংগঠনের কাজগুলি মন্ত্রিসভা, আমলা ব্যবস্থা, অন্যান্য প্রভাবশালী ব্যক্তিবর্গের দ্বারা হয়ে থাকে, যেখানে উন্নত বিশ্বে সাধারণত এই কাজগুলি করে সংঘমূলক স্বার্থ গোষ্ঠী, রাজনৈতিক দল, এই প্ল্যাটফর্মগুলি। স্বার্থ সংগঠনের প্যাটার্নের উপর ভিত্তি করে বিভিন্ন রাজনৈতিক ব্যবস্থাকে আলাদা করা যায়। কর্তৃত্ববাদী আর গতানুগতিক যে সমস্ত রাজনৈতিক ব্যবস্থা, সেখানে স্বার্থ সংগঠনের এই কাজটি এবং একই সাথে স্বার্থ উত্থাপন, আইন প্রণয়ন, এই বিভিন্ন প্রক্রিয়ার মধ্যে পার্থক্য করাটা কঠিন হয়ে যায়। অনেক ক্ষেত্রে একই ব্যক্তিবর্গ এই কাজগুলি করে থাকেন। তবে উন্নত রাজনৈতিক ব্যবস্থায় বিশেষীকৃত কাঠামোর দ্বারাই স্বার্থের একত্রীকরণ হয়ে থাকে। আলোচনা করছি রাজনৈতিক যোগাযোগ সম্পর্কে। রাজনৈতিক ব্যবস্থার সকল রকম কাজ, ইনপুট থেকে শুরু করে আউটপুট এবং সকল রকম কাজই আসলে রাজনৈতিক যোগাযোগের সাফল্য ও গভীরতার উপর নির্ভরশীল। প্রিয় ছাত্ররা, কি এই যোগাযোগ? তোমরা জানো বোধ হয় যে এক ব্যক্তি বা সংগঠন থেকে অন্য ব্যক্তি বা সংগঠনে যে তথ্য ও ভাবের আদান প্রদান হয়, সেটি হচ্ছে যোগাযোগ। একটি রাজনৈতিক ব্যবস্থায় সংগঠিত, শক্তিশালী, স্বাধীন ও নিরপেক্ষ যোগাযোগ মাধ্যমই কেবল তথ্যের প্রবাহকে নিশ্চিত করতে পারে। এলমন্ড এজন্যে এই যোগাযোগ ব্যবস্থাকে রক্ত প্রবাহের সাথে তুলনা করেছে। এই যে যোগাযোগের ধরন, অর্থাৎ জনগণের সাথে রাষ্ট্র ব্যবস্থা পরিচালকদের যে বিভিন্ন রকম তথ্যের আদান প্রদান, যেটি রাজনৈতিক কর্মকাণ্ড এবং রাজনৈতিক ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যায়, তার ধরনের প্রেক্ষিতে বিভিন্ন রাজনৈতিক ব্যবস্থাকে আমরা তুলনা করতে পারি বা আলাদা করতে পারি। উন্নত রাজনৈতিক ব্যবস্থায় গণসংযোগের মাধ্যমে গণসংযোগ মাধ্যমগুলি বিশেষীকৃত ও নিয়ত কার্যরত থাকে। সেখানে জনগণেরা নিয়ত নানা রকম তথ্য আসলে পেতে থাকে। কিন্তু গতানুগতিক রাজনৈতিক ব্যবস্থায় যোগাযোগ মাধ্যমগুলি সাধারণত সাধারণ ও অনিয়মিত, মাঝে মধ্যে সক্রিয়। বিশেষীকৃত যোগাযোগের মাধ্যম থাকলেও এই দেখা যায় যে তাদের আওতা আর ভূমিকা খুব সংকীর্ণ। এবং যদি আমরা সেক্ষেত্রে এলমন্ডের ফর্মুলা বলি, 4টি বৈশিষ্ট্যের কথা তিনি বলেছিলেন, যে 4টি বৈশিষ্ট্যের ভিত্তিতে এই তুলনা করা যেতে পারে। তথ্যের সমজাতীয়তা, গতিশীলতা, পরিমাণ ও তথ্য প্রবাহের গতির উপর। উন্নয়নশীল রাজনৈতিক বিশ্বে সাধারণত তথ্য প্রচ্ছন্ন, বিক্ষিপ্ত, সংকীর্ণ প্রকৃতির, যেখানে উন্নত রাজনৈতিক সমাজে ওই 4টি বৈশিষ্ট্যই, অর্থাৎ তথ্যের একজাতীয় তথ্য, গতিশীলতা, তথ্যের পরিমাণ এবং তথ্য প্রবাহের গতি, এগুলি প্রকাশ্য এবং নিয়মিতই। তাছাড়া উন্নত রাজনৈতিক ব্যবস্থাতে তথ্য
তথ্য রাজনৈতিক ব্যবস্থার সমগ্র অংশ জুড়ে প্রবাহিত হয়, যেখানে উন্নয়নশীল বিশ্বে এর ভেদাভেদ দেখা যায়। আমরা দেখি যে অনেক রাজনৈতিক তথ্য শহরের মানুষ যতটা জানে, গ্রামের মানুষ সে সম্পর্কে ততটা জানে না। যেমন আমাদের ভাষা আন্দোলনের কথাই যদি বলি, এই বড় রাজনৈতিক ঘটনাটি মূলত শহুরে মধ্যবিত্ত শিক্ষিত মানুষদের কাছে থেকে পরিচালিত হয়েছিল, এবং তারা মাতৃভাষা সাহিত্যের প্রতি যে বোধের যে বিষয়গুলি, সেই বোধে অনুপ্রাণিত হয়েছিল। এবং পশ্চিমা রাজনৈতিক যে কর্তৃপক্ষ, তারা যে উর্দুতে বাংলা লেখার অথবা এই যে জাতীয় বিষয়গুলি তারা অবতারণা করছিল, যাতে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে নিতে না হয়, সেই বিষয়গুলি সম্পর্কে তথ্য গ্রামের মানুষ সাধারণভাবে খুব বেশি পায়নি। এছাড়া উন্নত ব্যবস্থায় কর্তৃপক্ষ থেকে উৎসারিত তথ্য যেমন, তেমনি সমাজ থেকে আগত তথ্যের পরিমাণ কর্তৃপক্ষের কাছে প্রায় সমান। কিন্তু উন্নয়নশীল বিশ্বে দেখা যায় যে রাজনৈতিক ব্যবস্থা থেকেই আউটপুট থেকে এই তথ্যগুলো আসলে সমাজে যায়। সমাজ থেকে যে পরিমাণ সংবাদ আসে তা তুলনামূলকভাবে অনেক কম। তো প্রিয় ছাত্ররা, আমরা আজকের ক্লাস এখানে শেষ করছি। আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা এলমন্ড এই রাজনৈতিক ব্যবস্থায় আউটপুট সম্পর্কে যা কিছু বলেছে সে সম্পর্কে এবং এই কাঠামো কার্যগত তত্ত্বকে মূল্যায়নের দিকে আমরা এগিয়ে যাব। ভালো থেকো তোমরা। ধন্যবাদ।